নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। চিকিৎসক রাধাগোবিন্দ কর যখন স্কুল অফ মেডিসিন তৈরি করেছিলেন তখন নিশ্চয়ই ভাবেননি যে একদিন তার তৈরি হাসপাতাল চিকিৎসার পাশাপাশি বিচারের লড়াইয়েরও কেন্দ্র হয়ে উঠবে। 9ই আগস্টের সেই নারকীয় ঘটনা, যার জেরে আলোড়িত গোটা নাগরিক সমাজ, অবশেষে শেষ হচ্ছে বিচারের অপেক্ষা। আগামী 18 তারিখ শনিবার আর.জি. কর খুন ধর্ষণ মামলায় রায় দেবে শিয়ালদা আদালত। এক চিকিৎসকের নৃশংস হত্যা আর তাকে কেন্দ্র করে ওঠা ঝড়, গোটা রাজ্যের ঘুম কেড়ে নেওয়া সেই অধ্যায়ের নাম আর.জি. কর। ক্যালেন্ডারের তারিখটা ছিল ঠিক 9ই আগস্ট। নাইট ডিউটিতে গিয়ে আর বাড়ি ফেরেনি মেয়েটা। সেমিনার হল থেকে ফেরে তার নিথর দেহ। চিকিৎসকের ধর্ষণ খুনে কলকাতার আকাশে তখন কালবৈশাখীর অকাল বোধন। ডাক্তারদের কর্মবিরতি, নাগরিক সমাজের রাত দখল, আর.জি. করে ভাঙচুর আর লাগাতার আন্দোলন। এসবের মাঝে বিচারের লড়াইয়ে মেশে রাজনীতির রঙও। একদিকে নবান্ন অভিযানে গেরুয়া ইঙ্গিত, অন্যদিকে রাজপথে লাল পতাকায় নতুন উদ্যম। রাজনীতি চলে, আন্দোলনও চলে। দফায় দফায় চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পদ থেকে সরানো হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। রাজ্য বিধানসভায় আসে অপরাজিতা বিল। শেষ পর্যন্ত কর্মবিরতি ওঠে। ততদিন অবশ্য তদন্তের জলও অনেক দূর গড়িয়েছে। পুলিশের হাতে ধরা পড়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে ঘোষণা করেছে সিবিআই। পদ খুইয়ে জেলবন্দি আর.জি. করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। 5 মাসের লড়াই শেষে অবশেষে রায় ঘোষণা। 18ই জানুয়ারি জাস্টিস পাবে আর.জি. কর। নেতা থেকে আম জনতা, অপরাধীর ফাঁসি চায় সবাই। এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। 5 মাস, 51 জন সাক্ষী, মা বাবার চোখের জল, অবশেষে বিচার পাবেন নির্যাতিতা। আম জনতা থেকে তারকা, তদন্তকারী সংস্থা, মুখ্যমন্ত্রী, সবার দাবি এক: ফাঁসি হোক অপরাধীর। আমাদের আজকের মোশন, জনতা দোষীর ফাঁসি চায়। আমরা একটা সার্ভে করেছিলাম। আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা জনমত সংগ্রহ করেছিলাম। জনমতের প্রায় 99% বলছেন যে ফাঁসি হোক অপরাধীর। আর আজকে এ নিয়েই আমাদের আলোচনা সভা। যারা আছেন একবার আলাপ করিয়ে দিই। একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন অনির্বাণ গুহ ঠাকুরতা, বিশিষ্ট আইনজীবী। পাশে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। এবং আমার ডান দিকে রয়েছেন অনিকেত মাহাতো, আন্দোলনকারী চিকিৎসক। আমার একদম বাঁ দিকে রয়েছেন চয়ন ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষে। পাশে রয়েছেন প্রণয় রায়, বিজেপির পক্ষে। এবং আমার পাশে রয়েছেন ডক্টর শশী পাঁজা, তৃণমূল কংগ্রেসের পক্ষে। কি হতে চলেছে আগামী 18 তারিখ, কি হবে আগামী 18 তারিখ, সেটা তো কোর্ট ঠিক করবে, কোর্ট রায় দেবে। কোর্টের উপর আমাদের প্রত্যেকেরই ভরসা আছে, কোর্টের বিষয়। কিন্তু জনমত তৈরি হচ্ছে। জনমতের দাবি যে চরম শাস্তি হোক অপরাধীর। অনিকেত, তোমরা নিশ্চয়ই খুশি। আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা যদি দেখি এবং আপনার মোশনকে যদি ঠিক সেইভাবে রাখতে হয়, তাহলে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ শুরুতে তদন্ত করে। যাবতীয় তদন্তের পর হাইকোর্টের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়। সুপ্রিম কোর্ট সুমোটো নেয় 48 ঘন্টার মধ্যে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়। 48 না 14 তারিখ খুব সম্ভবত, 14ই আগস্ট খুব সম্ভবত। তাহলে তারপর সুপ্রিম কোর্ট সুমোটো নেয়। ফলে কোর্ট মনিটর একটা সিবিআই ইনভেস্টিগেশনের ধাঁচা আমরা দেখতে পাই। তদন্তের গতি প্রকৃতি এগোতে থাকে। প্রাইমারি চার্জশিট সিবিআই দেয়। প্রাইমারি চার্জশিটের দিকে যদি একটু চোখ বুলিয়ে যায়, এবং ওই সময় আমাদের যে দাবি ছিল, পরিষ্কার সুস্পষ্টভাবে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে এই ঘটনায় কতজন অভিযুক্ত, এক না একাধিক, ঘটনার মোটিভ কি, কেন এই ধরনের ঘটনা একটা মেডিকেল কলেজের
রেস্ট রুমের ভিতরে বা সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিলেন, সেই হিসেবে রেস্ট রুম বলছি। যদি ঘটনা ঘটে থাকে তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটলো? তাহলে এই উদ্দেশ্য যদি আমরা জানতে না পারি, যদি মোটিভ না জানতে পারি, তাহলে কেন এই ঘটনা হলো আমরা বুঝতে পারবো না। সেই জন্যই আমরা বলেছিলাম এক না একাধিক, কতজন ব্যক্তি জড়িত। কারণ চেস্ট মেডিসিনের যে ভৌগোলিক পরিবেশ, যে জায়গায় ডেড বডিটা পাওয়া যায়, আমি একজন চিকিৎসক হিসেবে আরজিকর মেডিকেল কলেজের আমি মনে করি যদি একজন যদি অ্যাট প্রেজেন্ট যারা অভিযুক্ত সেই হিসেবে সঞ্জয় রায় যদি একুজড হয়, তাহলে একজন ব্যক্তির পক্ষে ওই জায়গায় গিয়ে এইরকম রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটানো সম্ভব নয় বলে আমি মনে করি, এবং আমরাও মনে করি। তাহলে শুধু আমরা মনে করেছিলাম তা তো নয়, সাম্প্রতিককালে যে ফরেন্সিকের রিপোর্ট, সিএসএফএল এর রিপোর্ট, সেই সিএসএফএল এর রিপোর্টও তাই সেই পক্ষের কথাই বলছে। তাহলে যদি একজন একুজড হয় সঞ্জয় রায়, আপনার যা মোশন সেই জায়গা থেকে যদি বলতে হয়, তাহলে প্রাইমারি চার্জশিটে সিবিআই যে ইনভেস্টিগেশন টেম্পারিং, ইনভেস্টিগেশনকে হাসাব করা, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশনের যে কথা বলেছে, তাহলে কি শুধুমাত্র এই সঞ্জয় রায়কে আড়াল করার জন্য টালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিল সিবিআই? এ কথা আপনারা বিশ্বাস করতে পারেন? যদি এ কথা বিশ্বাস করতে নাও যায়, তাহলে মোটিভ কি ছিল বলুন? কেন সঞ্জয় রায় একজন ব্যক্তি যে হসপিটালের তার কোনো অংশে তার সম্পর্ক নেই, সে এই ধরনের একটা রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটালো? যদি একাধিক হয় তাহলে মোটিভ কি? যদি একাধিক হয়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এই মনিটর করছে, তারপরেও যদি রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে কি রকম বিচার? তার মানে অনিকেত কথা আমি পরিষ্কার। 31 সেকেন্ডের মধ্যে শেষ করে দেবো দাদা। তাহলে প্রশ্ন এটাই, এক না একাধিক, মোটিভ কি ছিল, এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাব এবং ডিস্ট্রাকশন যদি হয়ে থাকে, তাহলে কাকে আটকানোর জন্য এই জায়গা হয়েছিল? এই সামগ্রিক চিত্র যদি উঠে আসে, আমরা মনে করি ন্যায় বিচারের পথে আমরা এগোতে পারছি। একদম অনিকেতের বক্তব্য থেকে যা বুঝতে পারছি যে প্রথম কথা রেপ অ্যান্ড মার্ডার, সেটা তো গোটা বিষয়টা তদন্ত করছে সিবিআই এবং 5 মাস তারা তদন্ত করেছে। অনিকেতের বক্তব্য যে অপরাধী এক বা একাধিক, সেটাই এখন ওদের কাছে পরিষ্কার নয় এবং সেটাও এখনো ক্লিয়ার নয়। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ দা, আপনি একজন দীর্ঘদিনের পুলিশ অফিসার, এই ধরনের তদন্ত প্রচুর করেছেন। অপরাধের পরের দিনই পুলিশ অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায়কে। পরবর্তীকালে আমরা দেখেছি ঘটনাপ্রবাহ গড়িয়েছে। আমি অন্যদিকে যাচ্ছি না, সিবিআইও ঠিক একই লাইনে গেছে, হয়তো অন্য কিছু ক্ষেত্রে আরো কিছু অ্যারেস্ট করেছে, কিন্তু এই অপরাধের ক্ষেত্রে কিন্তু সঞ্জয় রায়ের বাইরে আর কাউকে পাওয়া গেছে বলে মনে হচ্ছে না। এই অপরাধের ক্ষেত্রে, রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে তদন্ত কোনো ভুল হয়েছে বা ঠিকঠাক পথে এগোয়নি, বা যেটা অনিকেত বললো? দেখুন, অনিকেত কথা বলেছে, আমি আমার কথা বলছি। আমি নিজস্বভাবে এই টোটাল এই কেসটাতে হয়তো অনেকবার আমাকে নানা জায়গায় আসতে হয়েছে, বলতে হয়েছে, ঘুরতে হয়েছে। এটুকু আমি বুঝতে পেরেছি যে এই যে এত বড় একটা নারকীয় কাণ্ড, সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার খুন হয়ে গেলেন, মহিলা ডাক্তার, এবং ধর্ষিত হয়ে গেলেন, এইটা কেন করা হলো, এর মোটিভটা কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষের জনগণ জানে না, আমরাও জানি না, কলকাতা পুলিশও জানে না, এবং কেউ জানে না যে মোটিভটা কি ছিল, এই কেন এই মহিলাকে মারা হলো। কিন্তু এবং সে মারা হলো হাসপাতালের ভিতরে, এটা একটা বড় ব্যাপার। কিছু তো ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স ছিলই, কিন্তু আলটিমেটলি যে এভিডেন্স গুলো সিবিআই পেয়েছে তাতে কিন্তু একটা প্রমাণিত হয়েছে যে সঞ্জয় রায় প্রাইমা ফেসি প্রুভড হয়েছে, এবং প্রাইমা ফেসি প্রুভড হয়েছে বলেই তার সাজা ঘোষণার দিন 18 তারিখে ডিক্লেয়ার করা হবে, 18ই জানুয়ারি। তবে এই কেসটাতে অনেকগুলো দিক আছে। একটা কথা বলি, কোনো কেসে দেখেছেন বিশ্ব যে কলকাতার পুলিশ কমিশনারকে বদলি হয়ে যেতে হলো, গোটা পশ্চিমবঙ্গ কলকাতা রাত জেগে কাটালো 14ই আগস্ট। অপরাজিতা বিলের মতন বিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় নিয়ে এলেন, এবং কতগুলো দিক এই মার্ডার কেসে চলে এসছে। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে দেখুন, 193 বিএনএসএস অ্যাক্ট যেটা নতুন হয়েছে সিআরপিসির বদলে, যে চার্জ ফ্রেমের, যেটা আমাদের আগে ছিল 173, সিবিআই কিন্তু এর যে সেকশন যে 193 ক্লজ 9, সেটার কিন্তু পারমিশনটা নিয়ে রেখেছে। অর্থাৎ 193 সেকশন যে সাবক্লজ যে 9, সেটাতে স্পেসিফিক করা আছে যে আমি এটাতে চার্জশিট দিলাম, সাপ্লিমেন্টারি চার্জশিট, তাদের এগেনস্টে কিন্তু তারা দ্রুত এগোচ্ছে এবং দ্রুত চার্জশিটের জন্য এগোচ্ছে। একটা কথা বলি, এই যে আমেরিকান সেন্টার যে কেসটা হয়েছিল না কলকাতা পুলিশের বুকে, আমেরিকান সেন্টারেও কিন্তু আমরা প্রথম চার্জশিট দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার ফার্দার চার্জশিটে
ফার্দার চার্জশিট দেওয়া হয়েছে, ফার্দার চার্জশিট দেওয়া হয়েছে করে তাদেরকে প্রত্যেকের জন্য সাজাপ্রাপ্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করা আছে এই পর্যন্ত। তো সুতরাং এই প্রসিডিওর আছে ভারতবর্ষের আইনে এবং একদম। সেটাই কিন্তু সিবিআই এগোচ্ছে।